কি গো দিদা, আর কত দূরে তোমার বাড়ি? আমি তো আর হাঁটতেই পারছি না, এইবারে তো পায়ে ব্যথা করছে। এই তো দিদি ভাই, আমরা তো প্রায় চলেই এসেছি। আসলে অনেক দিন পর এলাম তো, তাই ঠিকঠাক চিনতে পারছি না। এই তো এইখানেই তো একটা বিশাল জারুল গাছ ছিল, তার পাশেই ছিল মেঠো রাস্তা, কিন্তু এখনো তো সেসব কিছুই নেই। ওইসব শুনে আমার কাজ নেই, ঠিক করে বলো তো, তোমার বাড়িটা কোন দিকে? এই কড়া রোদ্দুরে এইভাবে আর কতক্ষণ হাঁটবো? বেশ, তুই তো এখানেই বস। ওই তো বট গাছের ওখানে একটা লোককে দেখতে পারছি, ওখানে গিয়ে আমি বরং শুনে আসি। যা ইচ্ছে তাই করো, আমি আর হাঁটতে পারছি না। এই বলে মিলি সেখানেই বসে পড়ল, আর তার দিদা লাঠিতে ভর দিয়ে বটগাছের দিকে হাঁটতে লাগলো। এই যে বাছা, একটু শোনো না বাবা। বুড়িমাকে দেখে বটগাছের ছায়ায় বসে থাকা লোকটা বিরক্তি সুরে বলল, কে গো তুমি, আর আমাকে এবার ডাকছো কেন? দূর ছাই, শান্তিতে একটু বসে থাকবো তারও জো নেই। হা হা বাবা, রাগ করছো কেন? আমি তো তোমার বেশি সময় নষ্ট করব না। আসলে জানতে চাইছিলাম তোমাদের গ্রামে বিজয় মাস্টারের বাড়িটা কোন দিকে গো, আমায় একটু বলতে পারো? বুড়িমার প্রশ্ন শুনে লোকটা আরো অবাক হয়ে বলল, বিজয় মাস্টার? সে তো কবে মরে ভূত হয়ে গেছে, তার বাড়িতেও তো কেউ এখন থাকে না। শুনেছি বিজয় মাস্টারের বাড়ির পুকুরে ভূত প্রেতের বাস। তুমি ওখানকার ঠিকানা জেনে কি করবে? আসলে বাবা, বিজয় মাস্টার আমার খুব পরিচিত একজন মানুষ ছিল। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তার বাড়ি থেকে ঘুরে আসি। শখ দেখে বাঁচি নে বাপু, যেতে ইচ্ছে হয়েছে যাও। এই তো এই রাস্তা ধরে এগিয়ে গিয়ে বাইরের দিকে একটা তাল গাছ আছে, সেই গাছের পশ্চিম দিকেই তার বাড়ি। এবার সরো দেখি, আমায় একটু আরাম করতে দাও। লোকটাকে বিরক্ত হতে দেখে বুড়িমা সেখান থেকে চলে গেল। কিন্তু লোকটা হঠাৎ চিন্তায় পড়ে গেল। আশ্চর্য, এতকালেও তো কখনো বিজয় মাস্টারের কোনো আত্মীয় স্বজন তার খোঁজ নেয়নি। আজ এই বুড়ি আসলো কোথা থেকে? না, এটা তো ঠিক ভালো ঠেকছে না। যাই, এখনই জমিদার মশাইয়ের কানে কথাটা দিয়ে আসি। এই বলে লোকটা সেখান থেকে চলে গেল। অন্যদিকে বুড়িমাও মিলিকে গিয়ে বলল, চল দিদি ভাই, বাড়িটা খুব একটা দূরে না, একটুখানি হাঁটলেই পেয়ে যাব। বেশ চলো, এখন মনে হচ্ছে কেন যে তোমার সাথে আসতে গেলাম, কিন্তু কি আর করব, এই বয়সে তো তোমাকে একাও পাঠাতে পারি না। এরপর মিলি আর বুড়িমা হাঁটতে শুরু করলো। অন্যদিকে জমিদারের কানে পৌঁছে গেল বুড়িমার খবর। কি বলছিস এসব? বিজয় মাস্টারের বাড়িতে বুড়ি? কিরে নরেশ, ঠিক শুনেছিস তো? হ্যাঁ জমিদার মশাই, ঠিকই শুনেছি, কিন্তু বুঝতে পারছি না এতদিন পরে এই বুড়ি কোথা থেকে উদয় হলো। আচ্ছা, ও সব নিয়ে তোকে অত ভাবতে হবে না। অত রাখব বলকে তকমা লাগিয়ে দিলাম, এ তো সামান্য চুনোপুটি। বুড়ির ইচ্ছে হয়েছে এসেছে, দেখে দেখে চলে যাবে। তবে আমার লেজে যদি পা দেয় তাহলে তো ওকে ছাড়বো না। তাই বলছি, ওদিকে একটু খেয়াল রাখিস। পারলে গ্রামবাসীকে একটু খেপিয়ে দে ওদের দিকে, তাহলেই কাজ হয়ে যাবে। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না জমিদার মশাই, শুধু আমার বেতনটা। হয়েছে হয়েছে, তোদের তো শুধু টাকার ধান্দা।
বেশ, ভালো মতো কাজ কর, বেতন বাড়িয়ে দেবো। এবার যা দেখি আমার কাছ থেকে। জমিদারের কথায় নরেশ সেখান থেকে চলে গেল। অন্যদিকে হাঁটতে হাঁটতে অবশেষে বুড়িমা ও মিলি পৌঁছে গেল বিজয় মাস্টারের বাড়িতে। এরপর বুড়িমা তার আঁচল থেকে বাড়ির চাবিটা বের করে তালা খুলতে লাগলো। এ কি দিদা, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? না রে দিদি ভাই, আমার কিছু হয়নি। এতদিন পর বাড়িতে এলাম, তাই পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। একদিন তোর দাদু আমাকে বিয়ে করে প্রথমবার এই বাড়িতে নিয়ে এসেছিল। আর আজ এতদিন পর আবারও আসলাম, কিন্তু আমি আছি, অথচ অথচ দেখ, তোর দাদু নেই। কেঁদো না দিদা, হ্যাঁ সবই আমাদের অদৃষ্ট। না রে দিদি ভাই, সব আমাদের অদৃষ্ট না রে। কিছু কিছু জিনিস ওই শয়তান জমিদারের সাজানো খেলা। আজ ওর কারণেই তোর দাদু আমাদের কাছে নেই রে দিদি ভাই, দাদুটা নেই। কি বলছো এসব? থাক ওসব, এক্ষণে যখন এসেই পড়েছি সবই জানতে পারবি তুই, দাঁড়া। তবে তবে এখনো সে সময় আসেনি। চল চল, ভেতরে চল। বাহ, কি সুন্দর পুকুর ওখানে, কিন্তু এমন নোংরা হয়ে আছে কেন দিদা? কারণ ওই জমিদার গ্রামে রটিয়েছে এই পুকুর নাকি ভূত পেত আছে রে, তাই তো এখন আর কেউ এই পুকুরে আসে না। অথচ একটা সময় ছিল গ্রামের সবাই এই পুকুরে স্নান করত, জল নিতে আসতো। আচ্ছা দিদা, সত্যি করে বলো তো, তুমি এখানে কেন এসেছো? সারাক্ষণ তোমার চোখে জল দেখি, কেমন যেন প্রতিশোধের আগুনও দেখতে পাই। সব জানতে পারবি রে দিদি ভাই, যে পাপ করেছে তার তো শাস্তি হবেই, আর সেটা হবে আমার জীবনের শেষ চাওয়া। তাই তো মরার আগে শেষবারের মতো এখানে আসতে চেয়েছিলাম, যাতে আমাদের অপবাদটা একটু হলেও ঘোচে। চল চল চল, এবারে ঘরের ভেতরে চল। এই বলে বুড়িমার মিলি ঘরের ভিতর চলে গেল। কিছুক্ষণ পরে নরেশের কান ভাঙানিতে বাড়িতে গ্রামবাসীরা এসে জড়ো হলো। কে কে এই অভিশপ্ত বাড়িতে কে এসছে শুনি? বের হও, বের হও বলছি। তাই তো ওই বিজয় মাস্টার আর তার বউ মিলে কালো জাদু করে আমাদের গ্রামের অনেক মানুষকে মেরেছে। তাই তো একদিন ওদেরকে ঘর ছাড়া করেছিলাম। আজ আবার কে এসে জুটেছে এই বাড়িতে? এই বের হও বলছি। আরে তোমরা এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? তার আগে বলো, তোমরা কারা? আর এতদিন পর এই বাড়িতে এসেছো বা কেন? আশ্চর্য, আমাদের বাড়িতে আমরা এসেছি, তাতে গ্রামের লোকের কি? চুপ কর দিদি ভাই, চুপ কর। কি তোমাদের বাড়ি? মানে কি? আরে এটা তো বিজয় মাস্টারের বাড়ি। হ্যাঁ, বিজয় মাস্টার তো আমার। মিলি কথাটা বলতে গেলে বুড়িমা তার মুখ চেপে ধরে বলে, না না না, ও কিছু না। আসলে বাবারা, আমরা তো আজকের রাতটাই শুধু এখানে থাকবো, দয়া করে আমাদেরকে এখানে থাকতে দাও। কেন? তোমরা কারা? আর কেনই বা এই অভিশপ্ত বাড়িতে, এই ভুতুড়ে পুকুরের কাছে আমরা তোমাদেরকে থাকতে দেব বলো দেখি?
বাবা গো, আর কদিনই বা বাঁচবো, ধরে নাও না বাবা। এটাই আমার শেষ ইচ্ছা বাবা, ধরে নাও, এটাই আমার শেষ ইচ্ছা। এই বলে বুড়িমা কাঁদতে লাগলো। এসব দেখে গ্রামবাসীর অনেক মায়া হলো, তাই তারা বলল, আহা, শুধু শুধু বুড়িটাকে কাঁদাচ্ছিস কেন? সে যদি থাকতে চায় এক রাত এই ভুতুরে বাড়িতে থাকুক না, আমাদের কি আসে যায়? বেশ, সবাই যখন বলছে তখন থাকোই বাড়িতে। কিন্তু জমিদার মশাই জানতে পারলে কিন্তু খুব রাগ করবে, তখন তোমরাই বলবে আমি কিছু বলিনি। আহা নরেশদা, তুমি তো জমিদারের খাস লোক, তুমি না হয় একটু বুঝিয়ে বলো। আচ্ছা বুড়িমা, তুমি থাকো আজকে রাতটা, এই চলো সবাই। এই বলে গ্রামবাসীরা সবাই বাড়ি ফিরে গেল। কিন্তু নরেশ বাড়ির বাইরে জানলার কাছেই দাঁড়িয়ে রইল। না, বাড়ি ফিরে গেলে চলবে না, বেতনটা বাড়াতে হলে এই বুড়িমার ঠিকুজি গোষ্ঠী জমিদার মশাইকে জানাতেই হবে। দেখি এখানে দাঁড়িয়ে ওদের কোনো কথা শুনতে পাই কিনা। এই বলে নরেশ জানলার কাছে লুকিয়ে থাকলো, আর তখনই বাড়ির ভেতর গিয়ে মিলি তার দিদাকে বলল, দিদা, কি হচ্ছে এইসব? কিছুতেই বুঝতে পারছি না। আর না, আমায় বলো না কি হয়েছে এখানে। বেশ, তুই যখন শুনতে চাচ্ছিস তাহলে শোন। সে অনেক আগের কথা। তোর দাদু ছিল এই গ্রামের একমাত্র স্কুল শিক্ষক। এই গ্রামের লোকেরা তখন অনেক সুখে ছিল, কিন্তু হঠাৎ করে এই গ্রামের লোকেরা নিখোঁজ হতে শুরু করে দেয়। নিখোঁজ মানে? কোথায় নিখোঁজ হয়েছিল? এটাই তো রে, সেটাই কেউ জানে না। একদিন রাতে তোর দাদু যখন বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ সে আমাদের পুকুর পাড়ের কাছে এসে দেখে জমিদার সহ আরো কিছু লোক সেখানে জটলা বাঁধিয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই তোর দাদু দূর থেকে শুনতে পায় জমিদার আর তার লোকেরা মানব পাচারের কথা বলছে। শুধু তাই নয় রে, লোকেদের ধরে নিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, চোখ এইগুলো পাচার করার কথাও শুনে ফেলে তোর দাদু। ও বাবা, এ কি বলছো এসব? মানব পাচার? হ্যাঁ রে দিদি ভাই, এটা শোনাই তো তোর দাদুর কাল হয়ে দাঁড়ায়। এই সব শুনতে পেয়ে তোর দাদু যখন তাদেরকে আটকানোর চেষ্টা করে, তখন তোর দাদুকে তারা মারধর শুরু করে। আর আর আমিও তোর দাদুর চিৎকার শুনে বেরিয়ে আসি। তারপর তারপর কি হলো দিদা? তারপর ওই শয়তানগুলো তোর দাদুকে মেরে ফেললো রে, আর আর এই পুকুরে ফেলে দিল তার লাশ। এরপর গ্রামবাসীকে এটাই জানিয়ে দিল যে আমি আর তোর দাদু নাকি কালা জাদু করি রে। আর তাই এক এক করে গ্রামের লোকেদের বলি দিয়ে ভাসিয়ে দিই এই পুকুরে। কি বলছো? এত খারাপ জমিদার? হ্যাঁ রে দিদি ভাই, হ্যাঁ রে। গ্রামের সবাই তো জমিদারের কথা শুনে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখন তোর মা আমার পেটে ছিল, তাই কোনো রকমে ওরা আমার ছেড়ে দেয়, কিন্তু একটা শর্ত দেয়, আমাকে পালিয়ে যেতে হবে এই গ্রাম থেকে। আর সেদিন থেকেই মিথ্যে অপবাদ নিয়ে আমি পালিয়ে যাই এই গ্রাম থেকে। না, ওই শয়তানদের কিছুতেই ছাড়া যাবে না দিদা, গ্রামবাসীদের সত্যটা জানাতে হবে। হ্যাঁ দিদি ভাই, এই জন্যই তো আমি আবারও ফিরে এসেছি এখানে। কিন্তু দিদা, আমরা গ্রামবাসীকে কিভাবে সত্যটা জানাবো? ওরাই তো জমিদারের কথা বিশ্বাস করে। সবুর কর দিদি ভাই, ভুলে যাস না সবুরে মেয়া বলে।
বুড়িমা যখন মিলিকে এসব বলল, তখনই বাইরে লুকিয়ে থাকা নরেশ মনে মনে বলল, না আর দেরি করা চলবে না, এক্ষুনি জমিদার মশাইকে সবটা জানাতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। এই বলে নরেশ যখনই পালিয়ে যেতে লাগলো, তখনই জানলায় আঘাত লেগে অনেক জোরে শব্দ হলো। কে কে ওখানে? কে গেল ওই দিক দিয়ে? মিলিকে চিৎকার করতে দেখে বুড়িমা হাসতে হাসতে বলল, হা হা হা, বলেছিলাম না সবুয়ের মেলা ফলে, তবে এত তাড়াতাড়ি যে ফলবে তা বুঝতে পারিনি রে। মানে মানে কি দিদা? মানে আমি জানতাম গ্রামবাসীরা নিশ্চয়ই ওই জমিদারকে খেপিয়ে তুলেছে আমার দিকে, আর আমি এটা জানতাম জমিদার কোনো লোক হয়তো আমাকে চোখে চোখেও রাখছে, আর সেই লোকই হয়তো সবটা জানতে পেরে এখন জমিদারকে জানাতে যাচ্ছে। সর্বনাশ! তাহলে তাহলে এবার কি হবে দিদা? ভয় পাস না দিদি ভাই, আমি যতটুকু জানি ওই জমিদারকে চিনি, ও আজ রাতেই আমাদের শেষ করে ফেলতে চাইবে, কিন্তু তার আগে গ্রামবাসীকে সত্যটা তো জানাতে হবে। কিন্তু কিন্তু কিভাবে দিদা? যে করেই হোক আজ সন্ধ্যের মধ্যেই গ্রামের সবার বাড়ি বাড়ি গিয়ে এক এক করে গ্রামবাসীকে এক জায়গায় জড়ো করতে হবে, বুঝলি? আর আর এই কাজটা তোকে দিলাম, যা যা তাড়াতাড়ি যা। কিন্তু কিন্তু কেউ আমার কথা শুনবে? অবশ্যই শুনবে, শুধু বলবি আজ রাতে ফাঁস হবে ভূত পুকুরের রহস্য। এবার এবার তাড়াতাড়ি যা দেখিনি। বুড়িমার কথা মতো মিলি এক এক করে সব বাড়িতে গিয়ে গ্রামবাসীকে তাদের বাড়িতে আসার কথা বলে আসলো। আর সবাই তার কথা মতো সন্ধে হতে না হতেই পৌঁছে গেল বুড়িমার বাড়িতে। কিছুই তো বুঝতে পারছি না, কে এই বুড়িমা? ওর কেই বা এই মেয়ে? আর আমাদেরকেই বা কেন এখানে আসতে বললো? সেটাই তো, আর এই ভুতুরে পুকুরে রহস্য আমরা তো সবাই জানি সেটা। ওই তো ওই মাস্টার আর ওর বউ মিলে কালো জাদু করতো এখানে, এরপর মানুষদেরকে মেরে এই পুকুরে ফেলে দিত। তাই তো তাদের ভূতেরা এখনো এখানে ঘোরাফেরা করে। এই সব মিথ্যা কথা। এইসব যে মিথ্যে কথা, এটা বলার তুমি কে? হ্যাঁ, আর কেনই বা আমাদেরকে এখানে আসতে বলেছো? সত্যি করে বলো দেখি। এরপর বুড়িমা এক এক করে গ্রামবাসীকে সব ঘটনা খুলে বলল। সব শুনে গ্রামবাসীরা অনেক রেগে গেল বুড়িমার ওপর, আর বলল, ও আচ্ছা, তুমি তাহলে সেই মহিলা যে আমার পূর্বপুরুষদের মেরেছ। এই ধরো ওই মহিলাকে। না না, আমার দিদাকে কেউ মারবে না, উনি কাউকে মারেনি, ওইসব জমিদারের ষড়যন্ত্র। বেশ বেশ, একবারের জন্য আমরা না হয় সেটাই বিশ্বাস করলাম, কিন্তু তোমাদের কাছে কি প্রমাণ আছে এই জমিদারের বিরুদ্ধে? আমি জানতাম তোমরা সবাই আমার কাছে প্রমাণ চাইবে, তাই আমি সেটা দিতেও রাজি, কিন্তু আজ রাতে তোমাদেরকে এখানেই থাকতে হবে, তাহলে তাহলে তোমরা সবটা জানতে পারবে। বেশ, তাই হবে। তবে যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে কালই তোমার শেষ দিন। এই বলে গ্রামবাসীরা বুড়িমার বাড়িতেই থাকলো সেই রাতে। অন্যদিকে নরেশ আগেই জমিদারের কাছে গিয়ে বুড়িমার পরিচয় জানাতেই জমিদার বলল, কি বলছিস এসব? তাহলে ওই বুড়ি বিজয় মাস্টারের বউ? ভুল ভুল ভুল, আমার অনেক বড় ভুল হয়েছে সেদিন ওকে ছেড়ে দেওয়া। তবে একদিন ভুল করলেও আজ আমি সেই ভুল শুধরে নেব। আজ রাতেই ওই বুড়ি আর ওর নাতনিকে আমি শেষ করে ফেলবো, তাহলে আর কেউ জানতে পারবে না ওই ভুতুরে পুকুর আর আমার রহস্য। হ্যাঁ জমিদার মশাই, শেষ করে ফেলুন ওই দুটোকে, নইলে এই গ্রামের লোকেরা আপনাকে শেষ করে ফেলবে। বেশ, তাহলে তৈরি থাক, আজ রাতেই যাব বুড়ির বাড়িতে। এই বলে জমিদার তার বাড়িতে চলে গেল।
এরপর রাত হতেই নরেশকে সঙ্গে করে পৌঁছে গেল বুড়িমার বাড়িতে। এই বুড়ি, বেরিয়ে আয় বলছি। তোর এত বড় সাহস, তুই কিনা আমার বিরুদ্ধে গ্রামবাসীকে সব জানাতে চাস? বেরিয়ে আয় বলছি। জমিদারের চিৎকার শুনে মিলি আর বুড়িমা বাইরে বেরিয়ে এলো। এরপর বলল, কি জমিদার, তাহলে তুই এসেছিস আমার কাছে? হ্যাঁ এসেছি, কারণ আজ তোর স্বামীর মতো তোকেও আমি মেরে ফেলবো। মেরে ভাসিয়ে দেবো এই পুকুরের জলে, যেভাবে আগে ভাসিয়ে দিতাম গ্রামের লোকেদের, অথচ কেউ জানতেও পারতো না। হাসিস না শয়তান, ভুলে যাস না সব পাপেরই একদিন শাস্তি হয়। শাস্তি? আমার শাস্তি? সেটা কখনোই হবে না, কারণ গ্রামবাসীরা কখনোই দেখতে পারবে না আমার আসল চেহারা। জানতে পারবে না আমি কিভাবে ওদের পূর্বপুরুষদের মেরেছিলাম, কারো চোখ কারো কিডনি পাচার করে দিয়েছিলাম। নিজেকে নিয়ে এত বড় বড়াই করিস না, নয়তো দেখবি হয়তো আজকে দিনটাই তোর জীবনের শেষ দিন। আমার নাম, আজ হবে তোর জীবনের শেষ দিন। জমিদার একথা বলতেই বুড়িমা বাড়ির ভেতর লুকিয়ে থাকা গ্রামবাসীরা এক এক করে বেরিয়ে এলো। শয়তান জমিদার, এই তাহলে তোর আসল চেহারা? এ কি, এত লোক কোথা থেকে এলো? নরেশ, কি হচ্ছে সব? আমিও তো কিছু বুঝতে পারছি না জমিদার মশাই, এসব কখন হলো? আসণ্ড জমিদার, এতদিন তাহলে তুই আমাদেরকে বোকা বানিয়ে রেখেছিলিস, কিন্তু আর না, আজ আমরা আমাদের পূর্বপুরুষের খুনের বদলা নেব। এই মারো মারো এই শয়তান জমিদারকে। এই বলে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ল জমিদারের ওপর। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলো পুলিশ আর গ্রেপ্তার করলো জমিদার ও নরেশকে। ধন্যবাদ বুড়িমা, আপনার কারণেই আজ এত বড় একটা মানব পাচারকারী ধরা পড়ল। না না বাবা, আমায় ধন্যবাদ দিও না, আজ আমার স্বামীর খুনিকে আমি শাস্তি পাইয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে সান্ত্বনা। এবার আমাকে এই গ্রাম ছাড়তে হবে। না না, একদিন আমাদের ভুলে আপনি গ্রাম ছেড়েছিলেন, কিন্তু আর আমরা আপনাকে হারাতে চাই না বুড়িমা। আজ থেকে আপনি এখানেই থাকবেন। কিন্তু কোনো কিন্তু না, আজ থেকে বুড়িমাকে আমরা মাথায় তুলে রাখবো, পারলে তুমিও থেকে যাও এখানে। এই বলে গ্রামবাসীরা বুড়িমা ও মিলিকে সাদরে বরণ করে নিল আর আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।